হয়ে গেল। ওরা বসেছে দেখো আরাম করে একদম পা তুলে খাটিয়ার মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। 1:45 বেজে গেছে, কিন্তু আজকে অনেক দেরি করে উঠেছি, কিন্তু তাড়াতাড়ি ওঠা উচিত ছিল। আজকে ঝনকের গানের ক্লাস আছে। আজকে আমার সাথে সাথে কে উঠেছে দেখো। হারমোনিয়াম দিয়ে বসিয়েছিলাম, কিন্তু সে এখন হারমোনিয়াম রেখে এইসব নিয়ে বসেছে। গানটা করো তাড়াতাড়ি। ঝনককে গান করার কথা বলেছি ঠিকই, কিন্তু ওর এখন সেই বয়স হয়নি হারমোনিয়াম বাজিয়ে গান করবে। ও তো হাতই পায় না, তাই জন্য আমি ওকে নিয়ে বসলেও তখনই একমাত্র গানটা করে। আর রাকেশ কালকে হসপিটাল থেকে ফিরেছিল অনেক রাত করে, প্রায় 2:30, তাই জন্য ওকে এখন ডাকবো না। ঝনককে যদিও 8টা সাড়ে 8টার মধ্যে গান করতে যেতে হবে, 1:45 তো বেজেই গেছে, ওকে আরেকটু পরে পাঠাবো। রাকেশ একটু ঘুমোক, ঝনককে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিই, এবার রান্নাঘরের কাজগুলো শুরু করি ফটাফট করে। ঝনককে আমি গান নিয়ে একটু বসাবো, কিন্তু তার আগে রান্নাঘরের কাজটা একটু এগিয়ে নিই। রান্নাঘরের কাজে আজকে হাতই দিইনি, অনেকটাই দেরি করে উঠেছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। আর সকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মানে মেঘলা ছিল, বুঝতে পারিনি তো এতটা বেলা হয়ে গেছে। আর আজকে আমি অ্যালার্ম দিইনি, যেহেতু আমাদের সবার ছুটি, তাই আমি অ্যালার্মটা আজকে দিইনি। আগামীকাল থেকে তো অ্যালার্ম দিয়েই উঠতে হবে, সকাল থেকে তাড়াহুড়ো বাঁধবে। কাণ্ডটা শুধু দেখো, গতকাল একটা দিন শুধু একটু রোদ রোদ ছিল, আজকে সকালে উঠে দেখছি আজকে আবার মেঘ করে গেছে। আর এপাশে দেখছি মেঘ ডাকছে, বোঝা যাচ্ছে না এদিকে, কিন্তু বেশ মেঘও ডাকছে আর চারিদিকটা অন্ধকারও করে এসেছে। ঝনক এখন গান করতে যাবে, বাইকেই তো যাবে রাকেশের সাথে, কিন্তু বৃষ্টির মধ্যে না পড়ে। আর ওর রেনকোটটা যে কোথায় হারিয়ে ফেললাম কিছুতেই, সে আর খুঁজে পেলাম না, তো পেলামই না। খুব মানে মেঘ ডাকছে, দেখেছো বলার সাথে সাথে। এদিকে ঝনকের খাবার রেডি প্রায়। রোজ রোজ বৃষ্টি, রোজ রোজ বৃষ্টি। রবিবার করে রান্না দিদি অনেকটাই দেরি করে আসে, তাই ভাবলাম ঝনককে তো খাইয়েই পাঠাচ্ছি, রাকেশ যদি কিচ্ছু না খেয়ে যায় তাহলে তো খিদে পেয়ে যাবে। আর শনি রবিবার মানে ওর ছুটির দিন থাকলে ও না মুসলিটা খেতেই চায় না, রুটিই খেতে চায়। তাই ভাবলাম একটু কফি করে দেওয়া যাক। আমরা যখন ঘুরতে যাই হোটেলে এই পাউচগুলো দিলে রাকেশ সব কটা ধরে ধরে নিয়ে আসবে। আমি ভাবলাম যে এটা দিয়ে আজকে কফি করে দেওয়া যাক। সকাল সকাল জানি চিনি দিয়ে এটা খাওয়া একদমই ঠিক না, কিন্তু রাকেশ না চিনি ছাড়া কোনো দিনই চা বা কফি এগুলো খেতে চায় না। আমি খেয়ে নিতে পারি, ওর মোটেই পোষায় না, তাই জন্য একটুখানি চিনি দিয়েছি। ঝনকের গান করতে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে গান করতে যাওয়া হয়নি, গানের ক্লাস ক্যান্সেল। রাকেশ এখন লেগে পড়েছে ঘরের কাজে। যে কারণে মানে ও গেল না, সেই কারণটা খুবই খারাপ আর কি। মানে আমাদের বাপ্পাদা বলে একজন তবলচি দাদা আছেন, ওই বাপ্পাদা মানে খুবই ভালো মানুষ। ওনার সাথে যার একবার পরিচয় হয়েছে তারা জানেন যে উনি কতটা ভালো, কতটা আন্তরিক মানুষ। সেই বাপ্পাদার লাস্ট কিছুদিন ধরে হঠাৎ করেই মানে গল ব্লাডারের সমস্যা এরকম নিয়ে গেছিল। পরে জানা গেল যে সেখান থেকে যে ওনার অন্ত্রে ক্যান্সার হয়েছে, একদম 4th স্টেজে গিয়ে ধরাটা পড়েছে। তা উনি গতকাল রাত্রি 11:30 বা 11টার আশপাশে আর কি, এরকম সময় 11:50-55 নাগাদ বোধ হয় উনি এক্সপায়ার করেছেন। আর এই বাপ্পাদা ছিল আমাদের যে গানের টিচার আর কি, ঝনকের দাদা সন্দীপদা। সেই সন্দীপদার একেবারে অন্তরঙ্গ বন্ধু, ওখানেই তালিম দিত, সন্দীপদার সাথে খুব সময় কাটাতো। তা যে কারণের জন্য ওদের খুব মন খারাপ আজকে। ওই জন্য মানে আমি ভাবছিলাম যে নিশ্চয়ই আজকে ক্লাসটা করাতে পারবে না, সেই মানসিক অবস্থায় সন্দীপদা থাকবে না। আমার নিজেরই এত খারাপ লাগছে, আমাদের সাথে মানে মাঝে সাঝে দেখা হতো, কিন্তু লোকটা এত হাসমুখ, এত আন্তরিক, মানে নিজে ডেকে কথা বলা, হাসি সব সময় একমুখ, মানে খুবই ভালো লোক ছিল। আমাদের স্কুলের সাথে সম্পর্ক ছিল সেটা বলে দাও। হ্যাঁ, ঝুমদের বাড়ির সাথে ওদের একটা পারিবারিক সম্পর্ক ছিল ওনার সাথে। যদিও শেষ কিছুদিন ধরে, অনেকদিন ধরে ওনাদের সাথে মানে সেই রকম পরিচয়, মানে দেখা সাক্ষাৎটা কম হতো, কিন্তু ওদের সাথেও খুব সম্পর্কিত ছিলেন ওনারা। যাই হোক, তা সেই মানুষটা এক্সপায়ার করেছে, সবারই খারাপ লাগছে, আমাদেরও মন খারাপ লাগছে, আর সন্দীপদা তো লাগছেই। তো আজকে ক্লাসটা উনি অফ দিয়েছে। ঝনকের তো এখন এইসব বোঝার বয়স হয়নি, ও তাই জন্য বেশ আনন্দে বসে বসে গান করছে। দেখে মনে হচ্ছে না পুজোর প্রসাদ সাজিয়েছি। আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিলাম। ছুটির দিনে এই ফল কাটার কাজটা একটা বিশাল কাজ মনে হয়, সবার একেবারে ভাগ ভাগ করে কাটতে হয় তো তাই। নিচে শ্বশুরমশাইকে ফল দিতে এসেছিলাম, এসে দেখছি বাবা ছেলেকে গান শেখাচ্ছে, আর ছেলের কাণ্ড দেখো। এই ঝনক, তুই কি করছিস? পড়ে যাবি তো।
বলো গা পা মাধা। ছুটির দিনে এরকম বৃষ্টি মন্দ লাগে না। আজকে সকালবেলা উঠে মেঘলা দেখে মনটা একটু খারাপ লাগছিল যে একভাবে বৃষ্টি হচ্ছে, এবার একটু রোদ উঠলেই ভালো হয়। কিন্তু যখন ঝেঁপে অন্ধকার করে এলো আর বৃষ্টি নামলো, বেশ মনটা ভালো লাগছিল। কারণ আজকে তো সবাই বাড়িতে, বাইরে বেরোনোরও তাড়া নেই কারণ, ওই জন্যই ভালো লাগছিল। আর আজকে না খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা হলে একেবারে জমে যেত ব্যাপারটা। লাইন ধরে খোঁজো, লাইন ধরে খোঁজো। এটা কি? এটা ঢয় শূন্য র। ঠ কোথায়? ঠ ঠ কোথায়? খোঁজো খোঁজো খোঁজো, লাইন ধরে, লাইন ধরে, লাইন ধরে, লাইন ধরে, লাইন ধরে, লাইন ধরে। পাচ্ছ না? ঠ তাই পাচ্ছ না? খোঁজো, আবার খোঁজো, আবার খোঁজো। এই তো পেয়ে গেছে ঠ। ঝনক মোটামুটি ইংলিশ অ্যালফাবেটগুলো শিখে গেছে, বাংলা বর্ণগুলো এত পরিমাণে সেইটা এখনও মাথায় ঠিকঠাক রাখতে পারে না, তাও মোটামুটি শিখছে আর কি। ঝনককে স্নান করিয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নান টান করেই বেরিয়ে এসে দেখছি ও একেবারে বিধ্বস্ত আর ঘেমে নিয়ে একাকার। ও তো দিদিভাইয়ের সাথে খেলতে ব্যস্ত ছিল এতক্ষণ। বাড়িতে থাকলে স্নান করানোর পর ও আরেকবার ঘামে স্নান করে, আজকেও তাই করেছে। তাই এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে। ঝনকের আজকে ডিম নেই, শুধু মাছ দিয়ে খেতে হবে। এটা আমার ডিম, এটা আমার ডিম, আমি খেলাম। ঝনকের জন্য আজকে হয়েছিল শিঙি মাছের ঝোল। ওইসব ওর পছন্দ না, ওর পছন্দের জিনিস হলো ডিম সেদ্ধ। অমলেটও কিন্তু পছন্দ করে না ও, ডিম হলে আর ওর কিচ্ছু চাই না। ওর সাথে আমি এখন একটু মজা করে নিচ্ছি। 3:30 সময় এখন সে যাচ্ছে বাইকের দোকানে। যখন লোকে খেয়ে দিয়ে একটু ঘুমোয়, আসলে এই অ্যাভেঞ্জার বাইকের একটা সমস্যা কি বলতো, এটা না খুব গরম হচ্ছে। আর ঝনক তো সামনে ট্যাঙ্কের কাছে বসে, এবার ওর পায়ে প্রচন্ড ছ্যাঁকা লাগছে, এরকম হয়ে যাচ্ছে। যার জন্য ওর পা রাখার ওখানে কোনো স্ট্যান্ড মতো কিছু করা নেই। সামনেটা গরম হচ্ছে তা কিন্তু না, পেছনে আমি বসি, পেছনে আমার ডান পাটা একেবারে মনে হয় হিট বেরোচ্ছে। ইঞ্জিনটা প্রচন্ড গরম হচ্ছে। আমি দেখি বাজাজের কাস্টমার সার্ভিসে ফোন করবো, ফোন করে এটা নিয়ে একটা অবজেকশন জানাবো আর কি। কি জন্য যাচ্ছ এখন? এখন যাচ্ছি আমি ঝনকের একটা ফুট রেস্ট লাগাতে, যাতে ও পাটা রাখতে পারে। দেখি সেটা হয় কিনা, এটা খুব ডিফিকাল্ট, কিন্তু একবার আলোচনা করে এসেছিলাম। যদি না হয় তাহলে যাওয়াটাই বৃথা। হ্যাঁ, কিন্তু যেতে তো হবেই, নাহলে ওর খুব প্রবলেম। ফোন করে জানো, ফোন নাম্বার নেই? না না, আমাকে বলেছিল যে দুপুরবেলা যেতে, ছুটির দিন 2:30-3টের দিকে যেতে, সে তো 3:30 হয়ে গেল। চললাম, তালা দিয়ে যাও। রাকেশ এখন বেরোক, আর এদিকে আমি আর ঝনক একটু রেস্ট নিয়ে নিই। আমার তো দুটো ছুটির দিন ছিল, শনিবার আর রবিবার। শনিবারটা সারাদিন বাড়িতে বসেই কেটে গেছে। আজকে রবিবার, আজকে একটু কোথাও না বেরোলে ঠিক মনটা ভালো লাগছে না। রাকেশ বললো একটু রেডি হয়ে নাও তাড়াতাড়ি, এখানে সামনেই একটা নতুন রেস্টুরেন্ট ক্যাফে ওপেন হয়েছে, ওখানে একটু ঘুরে আসবো। ঘুরে আসা মানে তো কিছু না কিছু খাওয়া। ঝনক আর রাকেশ রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও এক্ষুনি বেরোচ্ছি। আর তোমাদের সাথে গিয়ে শেয়ার করবো সেইখানে কি কি খাই আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কেমন। 6টা বাজে কিন্তু এখন, আর বাইরে মেঘটা কিন্তু বেশ আছে হালকা হালকা। তাতেও গাড়ি নিয়ে যাচ্ছি না, বাইক নিয়ে যাচ্ছি সাহস করে। ছাতা একটা সাথে আছে, চলো ওখানে গিয়ে কথা হবে আবার। গাড়ি নিয়ে কোথাও বেরোনোর থেকে আমার আর রাকেশের দুজনেরই বাইক নিয়ে বেরোতে বেশি ভালো লাগে। গাড়ি নিয়ে বেরোলে সেই গাড়ি থেকে বারবার ওঠো নামো একটা প্রবলেম, গাড়িটাকে পার্ক করা একটা প্রবলেম, তারপরে আরেকটা বড় প্রবলেম হলো প্রকৃতির যে হাওয়াটা সেটাই পাওয়া যায় না। তাই বাইক নিয়ে যেতে আমরা বেশি প্রেফার করি। যখন দেখলাম বৃষ্টিটা একটু নেই, তখন ভাবলাম বাইকটা নিয়ে বেরোনো যাক। এখানে 10 মিনিট দাঁড়িয়ে আছি বলে রাকেশ বলেছে বিশেষ ট্রেন যাচ্ছে, এই যে বিশেষ ট্রেন। আরে আমি ভাবলাম যে এতক্ষণ আগে থেকে গেট পেয়েছে, মনে হয় কোনো সত্যি সত্যি কোনো স্পেশাল ট্রেন, অনেক সময় স্পেশাল ট্রেন যাচ্ছে বা বড় লেভেলের কোনো অফিসার রেলের যায় যখন। আর গেটম্যান যে আছে সেও একটা বেশ এই সার্ভিসের যে ড্রেসগুলো হয় না অরেঞ্জ কালারের, তারপর রিফ্লেক্টার দেওয়া যে ইয়েগুলো থাকে, রিবন দেওয়া, ওই রকমের একটা জামা পরে, চকচকা জামা পরে দাঁড়িয়ে আছে। জানো এটা স্পেশাল ট্রেন। জানো এটাতে কি যায় বলতো? ট্রেনটাতে করে কি যায়? সব জানি। আমরা আজকে ফার্স্ট টাইম এখানে যাচ্ছি, তাই বুঝতে পারিনি ডিস্টেন্সটা অনেকটাই ছিল। যেতে যেতে কেমন অন্ধকার হয়ে এসেছে দেখেছো। আর ঝনকের না যেতে যেতে একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল, বললো ওর বুক ব্যথা হচ্ছে। তাই জন্য ওকে দাঁড় করিয়ে ওষুধ দিলাম, জল দিলাম, চোখে মুখে একটু জল দিলাম, আস্তে আস্তেও ঠিক হয়ে গেছে। এরপরে আমরা এগিয়ে গেলাম
আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য ছিল এইটাই, ফ্লেভার্স অফ রানাঘাট। রানাঘাটে এইটা নতুনই ওপেন হয়েছে, কয়েকদিন হলো। আমরা খোঁজ পেয়ে ছুটে গেছি সেইখানে। এটাকে রেস্টুরেন্ট কাম ক্যাফে সবই বলা যেতে পারে, কেননা সব রকম জায়গায় এইখানে ছিল। আর চা থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সব টাইপের খাবারই এখানে পাওয়া যাচ্ছিল। দেখো এর অবস্থা, একেবারে দোলনায় বসেছে, পাশে টেবিল, এখানেই খাবার সার্ভ করবে। কিন্তু আমরা এখানে বসবো না, আমরা চলে যাব রেস্টুরেন্টের দিকে। একদম ভেতরে ঢুকে দেখলাম ভেতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো, দুই দিকে দুটো নৌকো, আর মাঝখানটাও কি সুন্দর দেখো। আমরা উঠে পড়লাম একটা নৌকার মধ্যে। এই দেখো সুন্দর একটা নৌকা, দারুণ লাগছে, বেশ অন্যরকম পরিবেশটা। এইটা হলো এখানকার রেস্টুরেন্ট। আমরা প্রথমে না জেনেই এখানে চলে এসেছিলাম। আমরা তো সন্ধ্যের সামান্য কিছু স্ন্যাক্স টাইপের আইটেম খাবো, তাই জন্য আমরা যাব ক্যাফেতে। এইটা হলো ক্যাফেটেরিয়া। এই দেখো এখানে একটা ছোট করে স্টেজও করা আছে। আমরা বসার সাথে সাথে এখানে গান শুরু হয়ে গেল, একটু পরে শোনাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। ক্যাফের পাশে এইরকম ছোট্ট একটা কাউন্টার করা আছে, এইখান থেকেই খাবারটা সার্ভ করা হচ্ছিল। আর ওপরে না অনুষ্ঠান হয়, মানে কেক কাটিং এইসব কিছু হয়, ওখানে খাবার সার্ভ করা হয় না। চলো, তুমি কি লুডো খেলতে বলেছো? তুমি কি লুডো খেলতে বলেছো? পারো তুমি লুডো খেলতে? হাত দিও না কিন্তু। নেই তো, হারিয়ে গেছে। আমরা এইখানে বসতে না বসতেই শুরু হয়ে গেল গান। এখানে মাটির ভাঁড়ে এরকম চা পাওয়া যাচ্ছিল, আর চায়ের টেস্টটা ছিল অসাধারণ। আর এই দিকে তোমাদেরকে দেখিয়ে দিই ক্যাফের মেনুটা আর তার রেটগুলোও। আমি এইখানে এসে না খুব খুশি হয়েছি। প্রথম কথা এখানকার অ্যাম্বিয়েন্স দেখে, আর দ্বিতীয় কথা উপরি পাওনা এই গান, সুন্দর গান। একটা জিনিস করতে এলাম আর একটা উপরি পাওনা হয়ে গেল। ওরা বসেছে দেখো আরাম করে, একদম পা তুলে খাটিয়ার মধ্যে। তোমাদের সাথে এবার একটু শেয়ার করে নিই সেই রুফটপটা, যেইখানটাতে যে কোনো সেলিব্রেশন হয়, মানে কেক কাটিং দিয়ে। খাবার সার্ভ এখানে করা হয় না। খুব সুন্দর জায়গাটা। এই এত সুন্দর গান শুনতে শুনতে আমরা অর্ডার করেছিলাম 2 কাপ চা আর KFC স্টাইল চিকেন। খাবারের টেস্ট ছিল অসাধারণ। ছেলেটার কাণ্ড দেখো, গরম তো ধরছো কেন? গরম। এখানে একটুখানি আমরা খেয়েছি, আর এই হচ্ছে টোটালটা 150 টাকা দাম। চাগুলো 25 টাকা করে, দুটো 50 টাকা। দামটা বেশ বেশি আর কি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর টেস্টও ভালো। ঝনকের ওইসব খেয়ে মোটেই পোষায়নি। ওর বায়না ওকে এবার আইসক্রিম কিনে দিতে হবে, আর বাবা তো ছেলের বায়না রাখতে বাধ্য, রাখলো বায়নাটা। ভেতরে ছিল বাস্কিন রবিন্সের এই আইসক্রিমের স্টলটা, আর এইখান থেকে এই 1 স্কুপ আইসক্রিমের দাম নিয়েছে 80 টাকা। তবে টেস্ট ছিল অসাধারণ। বেরোনোর সময় দেখলাম রেস্টুরেন্টের একটা এসি রুমও ভেতরে এইদিকে ছিল।
এই গাছটাতে কি হারে কাঁঠাল হয়েছে দেখো। তোমাদেরকে এবারে একটা অনেস্ট রিভিউ দিই। এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, এখানকার খাবারের টেস্টও খুব ভালো, তবে আমাদের মনে হয়েছে একটু ওভার প্রাইস। এখানে একটা গাড়ি সাজানো ছিল, তবে তার দরজাগুলো বন্ধ ছিল। ঝনকের তো বায়না, ও এখানে বসবেই। তোমাদেরকে একটা সত্যি কথা বলি, ওইখানে খেয়ে আমাদের মোটেই পোষায়নি, তাই আমরা এবার এসে গেছি সিজলিংয়ে। এইটা কোথায় তোমাদেরকে বলি, এইটা হলো চাকদা সিংহের বাগান রোডের ভারত সেবাশ্রমের ঠিক অপোজিটে। এখানে খাবারের কোয়ালিটি যেমন সুন্দর, কোয়ান্টিটি তেমন সুন্দর, আর রেটের কথা কি বলবো তোমাদেরকে। বলছি খেয়ে পোষায়নি বলে আমরা এখানে আরেকবার খেতে এসেছি নাকি? মানে ওখানে অতিরিক্ত এটা এগুলোর প্রাইস কত? মানে এইরকম চারটে দিচ্ছে 150 টাকায়। 150 টাকা, তার চেয়ে অনেক ছোট আর কি। হ্যাঁ, এগুলো ছোট ছিল। এর নাম চিকেন ফিঙ্গার, আর সাইজ দেখতে পেয়েছো কি বড় বড়। এইগুলো পার পিস 17 টাকা করে। বাইরে বেরিয়ে কিচ্ছু খাবি না, আর এইসব আবার খাবি? হ্যাঁ, হ্যালো, পটিয়ে খাটিয়ে খাই, মানে খাওয়াটা নিজের লোভ মানে চরিতার্থ করার জন্য না, ওর ইয়েটা কমানোর জন্য। বাবা একটু একটু খাইয়ে দাও। এগুলো খাওয়ার পর রাকেশ আবার খেয়েছিল চিকেন থ্যাবলা ফ্রাই, সেইটার দাম ছিল 25 টাকা। আমরা কিন্তু শুধু ওই ফ্রাইড আইটেম খেয়েই থেমে থাকিনি। এই মোরগ পোলাও দুজনের 2 প্লেট ধরো, এটাতে পেঁয়াজ বেশি তো তোমার। আর এই মোরগ পোলাওটা এত ভালো খেতে, এটা হলো রাকেশের এক বন্ধুর দোকান। যখন আর কি দোকানটা প্রথম হলো, তখন আমরা প্রথম গিয়ে এই মোরগ পোলাওটা খেয়ে এত ভালো লেগেছিল, তারপর থেকে এই মোরগ পোলাওটা গেলেই ওখানে খাই। আজকে নিয়ে এসেছি বাড়িতে। এই প্রথম একটা যাচ্ছি, এই প্রথম আমি দেখলাম কোনো জিনিসের দাম কমে। এটা 90 টাকা দাম ছিল, এখন 60 টাকা হয়ে গেছে। আজকে নিয়ে এসেছি, এখন পেট পুজো হবে। আমরা এবার খাওয়া দাওয়া সারি, আর তোমাদের থেকে চেয়ে নিলাম আজকের মতো বিদায়। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট।